ভারত আর চীন তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদেরকে ফেলে যেতে পারবে না। সেভেন সিস্টার্স আলোচনায় অনেকদিন পরে আমরা আবারও সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা শুনতে পেলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের কণ্ঠে। তাও এমন এক জায়গায় গিয়া এমন এক বক্তব্য দিলেন, ভারত বিষয় নিয়ে খোলামেলা বক্তব্য না দিলেও ভারতের খুবই হাই প্রোফাইল একজন ক্যারেক্টার, তিনি আবার এটা নিয়ে একটা খোঁচা মারছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় কি ঘুরছে এটা বোঝা এই মুহূর্তে সবার জন্য কষ্টকর হলেও ভারত ইস্যুতে বাংলাদেশের অবস্থান বা ইউনূস সরকারের অবস্থান অনেকটা পরিষ্কার, আবার অনেকটা ধোঁয়াশাচ্ছন্ন আছে। যাই হোক, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশে কি ঘটবে? বিএনপি ভয় দেখাচ্ছে ডক্টর ইউনূস সরকারকে, আমাদেরকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ফোন করেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসকে। কি বললেন টেলিফোন করে তিনি? 3 নম্বর, শেখ হাসিনা এবার দীর্ঘদিন পর দেশের বাইরে ঈদ করেছেন, তার ঈদ কেমন কাটলো? আমেজের ভিতরে প্রিয় দর্শক একটি দুঃসংবাদ বলছি। দুঃসংবাদটি হলো বিএনপি এবং জামাতের ভিতরে রাজশাহীতে একটি ঘটনা ঘটেছে, যেই ঘটনাটিকে আমরা ঘৃণা এবং নিন্দা জ্ঞাপন ছাড়া ভালো কিছু বলার কোনো সুযোগ নাই। তো দর্শক মন্ডলী, আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা সকালে আটো করে বসে যান আর ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। তো আমি আর কথা বাড়াতে চাই না, আপনাদেরকে ভিডিও শুরুতে যে ভিডিও অংশগুলো দেখালাম আমরা না টেনে সেই ভিডিও অংশগুলো একেবারে দেখতে থাকি। সেভেন সিস্টার্স আলোচনায় অনেকদিন পরে আমরা আবারও সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা শুনতে পেলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের কণ্ঠে। তাও এমন এক জায়গায় গিয়া এমন এক বক্তব্য দিলেন, ভারত বিষয় নিয়ে খোলামেলা বক্তব্য না দিলেও ভারতের খুবই হাই প্রোফাইল একজন ক্যারেক্টার, তিনি আবার এটা নিয়ে একটা খোঁচা মারছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় কি ঘুরছে এটা বোঝা এই মুহূর্তে সবার জন্য কষ্টকর হলেও ভারত ইস্যুতে বাংলাদেশের অবস্থান বা ইউনূস সরকারের অবস্থান অনেকটা পরিষ্কার, আবার অনেকটা ধোঁয়াশাচ্ছন্ন আছে। যাই হোক, ক্ষমতা গ্রহণের পরপরই সেভেন সিস্টার্স নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, আর এটার জেরে ভারত নানা ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল। গেল ঈদের আগে, আমাদের ঈদের মাত্র 2-3 দিন আগে আমাদের প্রধান উপদেষ্টা তিনি চীন সফর করে এসেছিলেন, আপনাদের খেয়াল আছে তো? সেই চীন সফরে গিয়া তিনি একটা বক্তব্য দিয়েছেন সেভেন সিস্টার্স নিয়ে, যেটার তাত্ত্বিক গুরুত্ব অনেক বড় আকারে বলেই মনে করছেন যারা বিশ্লেষক আছেন তারা। এখানে আপনার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য তাদেরকে নিয়ে ব্যবসায়িক সম্ভাবনার কথা বলেছেন। তিনি বলছেন যে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড, অর্থাৎ স্থল বেষ্টিত, সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। শব্দটার গুরুত্ব বুঝেন যে এই 7টি রাজ্য সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই, বাংলাদেশই এই 7টা রাজ্যের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। এই কথা উনি বলার পরে এ নিয়ে ভারতের নীতি নির্ধারক এবং রাজনীতিবিদদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। ওনার এই বক্তব্যকে ভারতের রাজনীতিবিদরা হুমকি হিসাবেই মনে করছে বা ওয়ার্নিং হিসাবে মনে করছে। যদিও এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে দিল্লি কোন রকম প্রতিক্রিয়া দেখায়নি, তবে নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল তিনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন যে ভারতের 7টি রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎপর্য আসলে কি, আসলে বোঝা নাই, বুঝবা আস্তে আস্তে বুঝবা। অপরদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি তিনি প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্য ভারতের জন্য হতাশাজনক, এই ধরনের মন্তব্য করার কোনো অধিকার তার নেই। ডক্টর ইউনূস জানেন যে উত্তর পূর্ব ভারত অবিচ্ছেদ্যভাবে ভারতের অংশ এবং উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশের বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে আমাদের ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে, একটা চুক্তিও রয়েছে, এগুলা আওয়ামী লীগের আমলের চুক্তি, এই সরকারের সময় এসে অনেক কিছুই মুক্ত হয়ে পড়েছে। তার বক্তব্য মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্সে বাংলাদেশের ট্রানজিট দেওয়া বিষয়টি তার বক্তব্য স্পষ্ট যে যদি আগ্রহী না হয় তবে তারা জলপথের অধিকার হিসাবে কোনো অধিকার আশা করতে পারে না। কোথায়? যদি উত্তর পূর্ব ভারতকে সংযোগের অধিকার দিতে আসা, আচ্ছা, তাই বাংলাদেশের স্পষ্ট জানা উচিত, এই বিষয়ে তাদের ভুল কোনো ধারণা রাখা উচিত না। আমরা এই বিবৃতির নিন্দা জানাচ্ছি। দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়ার পরিবারকে এক ফ্রেমে দেখা গেল, এক অন্যরকম অনুভূতি বাংলাদেশিদের জন্য। দ্বিতীয়ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ফোন করেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসকে। কি বললেন টেলিফোন করে তিনি? 3 নম্বর, শেখ হাসিনা এবার দীর্ঘদিন পর দেশের বাইরে ঈদ করেছেন, তার ঈদ কেমন কাটলো? 4 নম্বর খবর, আমাদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ঈদের নামাজের একটি ভিডিও চিত্র নিয়ে সারা দেশের সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে। কি ঘটেছিল আসলে সেখানে? এরকম বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের এই ভিডিও। প্রথমেই আমরা বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি তথ্য দিতে চাই। খালেদা জিয়া দীর্ঘদিন পর তার প্রিয় সন্তান নাতিদের সাথে ঈদ উদযাপন করেছেন লন্ডনে। লন্ডনের কয়েকটি সূত্র জানিয়েছে
বেগম জিয়া তার পরিবারকে নিয়ে অনেকদিন পর বেশ হাসি উজ্জ্বল ছিলেন। শারীরিকভাবে তিনি কিছুটা সুস্থ বর্তমানে, এবং জাইমা রহমান এবং তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান সহ তারেক সাহেব এবং বেশ হাসি উজ্জ্বল ছিলেন বেগম জিয়া। জাইমা রহমান নিজের হাতে তার দাদিকে এবার মিষ্টি পায়েস খাইয়েছেন, আর সেই রান্নাটা স্বয়ং জুবাইদা রহমান করেছেন এমন তথ্য পাওয়া গেছে। এবং তিনি বাংলাদেশের বিএনপির সিনিয়র নেতাদের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলেছেন, সবার খোঁজ খবর নিয়েছেন। তারেক রহমানের ফেসবুক পেজে যে ছবিটি প্রচার হয়েছে, দেখা গেছে বেগম জিয়া এবং তার পুরো পরিবার সেখানে উপস্থিত, বেশ হাসি খুশি তাদের দেখা গেছে। আমাদের নেটিজেনরা বলছেন বা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টরা বলছেন, খালেদা জিয়া হাসলেই যেন বাংলাদেশ হাসে। দীর্ঘদিন তার মুখে আমরা হাসি দেখিনি, এবং বাংলাদেশের বুকে ছিল এক জগদ্দল পাথর চেপে, এবং সেই পাথর সরে গেছে বেগম জিয়ার এই হাসির উজ্জ্বলতায়। আমরা বেগম খালেদা জিয়ার পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ এই হাসি সারা জীবন আমাদের মাঝে এভাবেই রাখুক। এই হাসিটি যেন বাংলাদেশের প্রতিটি পরিবারের হাসি হয়ে ওঠে। দীর্ঘদিন পর স্বৈরাচার মুক্ত হয়েছি, আর স্বৈরাচার মুক্ত হওয়ার সঙ্গে পুরো বাংলাদেশের এবারের ঈদটি ছিল ব্যতিক্রম। প্রতিবারই আমরা দেখি যারা নারীর টানে বাড়ি ফেরেন তাদের মধ্যে অস্থিরতা, কি করে বাড়ি যাবেন, টিকিট প্রাপ্তি নিয়ে চলে দৌড়ঝাঁপ। বহু মানুষ শেষ পর্যন্ত টিকিট পান না, বহু মানুষ শেষ পর্যন্ত প্রিয়জনের সাথে ঈদ করতে পারেন না, আবার বহু মানুষ রাস্তায় তাদের ঈদের সময়টি কেটে যায় দীর্ঘ জ্যামের কারণে। কিন্তু এবারই তার ব্যতিক্রম ঘটেছে। বাজারে জিনিসপত্রের যেমন দাম বৃদ্ধি পায়নি, সব মানে আমাদের নাগালের ভেতরেই ছিল। পুরো রোজার মাসে আমাদের কোনো রকম ভোগান্তির সৃষ্টি হয়নি। আবার বাড়ি ফেরার ক্ষেত্রেও আমরা কোনো ভোগান্তির খবর পাইনি। প্রতিবার ঈদে বাড়ি ফেরা এবং আবার বাড়ি থেকে কর্মস্থলে ফেরা নিয়ে আমরা দেখি প্রচুর মানুষের প্রাণহানি ঘটে সড়ক দুর্ঘটনায়। এবারই তার ব্যতিক্রম ঘটল। আল্লাহ এভাবেই আমাদের দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছেন এবং শান্তি এনে দিয়েছেন। মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি। দ্বিতীয় যে খবরটি, শেখ হাসিনা এবারই তিনি তার প্রিয় দেশ ভারতে ঈদ উদযাপন করেছেন, এবং সেখানে তার ঈদটি ছিল নাকি একটা ঘরের মধ্যে বন্দী। তিনি যখন দেখলেন যে বাংলাদেশের মানুষ খুব আনন্দে আছে, বাংলাদেশের মানুষের রমজান ঈদ ভালো কাটছে, তখন তিনি এক অস্বস্তিকর পরিবেশে পড়ে গেছেন। অনেক নেতাকর্মীকে এমনটিও নাকি বলেছেন যে কি করে সম্ভব। অর্থাৎ শেখ হাসিনা ভাবতেন তার শাসনেই বাংলার মানুষ ভালো ছিল, কিন্তু এবার প্রফেসর ইউনূসের শাসনে বাংলাদেশে এক অন্যরকম ঈদ উদযাপন করেছে, এটি হয়তো তার ভালো লাগছে না। দর্শক, এর চেয়ে বেশি তথ্য আমরা এখনো পাইনি, কিছু তথ্য গণমাধ্যমের সূত্র থেকেই তুলে আনা। 3 নম্বর যে খবরটি সেটি হলো ভারতের পাকিস্তানের বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন শাহবাজ শরীফ, তিনি টেলিফোন করেছেন আমাদের প্রফেসর ইউনূসকে, ঈদ শুভেচ্ছা জানিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন, এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো রয়েছে এটা আরো এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেছেন। প্রফেসর ইউনূসও শাহবাজ শরীফ এবং পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ঈদের। শাহবাজ শরীফ বলেছেন যে পাকিস্তান বাংলাদেশের সাথে আরো অনেকগুলো বিষয় একসাথে কাজ করতে চায়। আমরা জানি আগামী 22 এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার তিনি বাংলাদেশ সফরে আসবেন একটা বাণিজ্যিক প্রতিনিধি টিমকে নিয়ে, এবং এই সময়টাতে অনেকগুলো চুক্তি হবার কথা রয়েছে। হাসিনা বিদায় নেওয়ার পর আর প্রফেসর ইউনূস ক্ষমতায় বসার পর পাকিস্তান থেকে আমরা একাধিকবার দেখেছি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে, এবং এই প্রথম অর্থাৎ কি বলবো যে 2012 সালের পর পাকিস্তানের কোনো হাই অফিসিয়াল বা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন 22 এপ্রিল। আমরা মনে করছি যে ভারতের গ্রিপ থেকে বাংলাদেশ আস্তে আস্তে বেরিয়ে আসছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে। শাহবাজ শরীফ প্রফেসর ইউনূসকে বলেছেন তারা বাংলাদেশের সাথে আরো সুসম্পর্ক চান, এবং এই দুটো দেশ যে ভ্রাতৃপ্রতিম বা দুটো বন্ধু দেশ বা ভাইয়ের দেশ এটা প্রমাণ করতে চান। ইউনূসও সেই বিষয়ে সম্মতি দিয়েছেন। শাহবাজ শরীফ বলেছেন যে শিগগিরই বাংলাদেশ থেকে একটি কালচারাল টিম, সাংস্কৃতিক টিমকে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানাবেন, যার নেতৃত্বে থাকবে আমাদের 3 বদন্তের শিল্পী রুনা লায়লা। অর্থাৎ বাংলাদেশের শিল্পীদের পাকিস্তানে নিয়ে পাকিস্তান এবার বেশ বড়সড় কালচারাল প্রোগ্রাম করতে যাচ্ছে। আমরা এর আগে দেখেছি নুসরাত ফাতে আলী এবং পাকিস্তানের আরো অনেক জনপ্রিয় শিল্পী আতিফ ইসলাম সহ অনেকেই বাংলাদেশে এসে প্রোগ্রাম করেছেন। এবার বাংলাদেশের শিল্পীদের আমন্ত্রণ জানানো হবে যারা পাকিস্তানের মানুষকে মাতিয়ে আসবে। এটিও একটা ভালো উদ্যোগ বলে আমাদের অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবং আমাদের দেশে যারা কালচারাল টিমে কাজ করেন, শিল্পী, অভিনেতা, বিভিন্ন পেশার মানুষ, তারা এই বিষয়টিকে খুব পজিটিভ অর্থে দেখছেন। শাহবাজ শরীফ এবং ইউনূসের মধ্যে আরো বেশ কিছু বিষয় কথা হয়েছে। পাকিস্তানের পণ্য বাংলাদেশে আসা, বাংলাদেশের পণ্য পাকিস্তানে যাওয়া, এই বিষয়টিকে আরো বেশি গতিশীল করতে চান দুই দেশের এই দুই রাষ্ট্রপ্রধান। দর্শক, আর শেষ যে খবরটি, আমাদের জনপ্রিয় একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা বা জুলাই অভ্যুত্থানের একজন বড় মাপের নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার ঈদের নামাজকে নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় উঠেছে। এই ঝড়টি কারা উঠিয়েছে মোটামুটি আপনারা বুঝতে পারছেন। যারা এই সরকারকে আর ক্ষমতা দেখতে চান না, অথবা যারা এই সরকারকে মানে এই ছাত্ররা যাদের ক্ষমতা থেকে সরিয়েছে, এর এখন একটা সোশ্যাল মিডিয়ায়। আমরা একটা বিষয় জানি যে কোনো জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে আমাকে কিছু আলেম বলেছেন, যদি আমার ভুল হয় ক্ষমা করবেন, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যে এককভাবে ঈদের জামাত হয় না, ঈদের না যে কোনো নামাজের জামাত হয় না। ধরেন আপনি একটি মসজিদে দৌড়ে গেছেন, নামাজ শুরু হয়ে গেছে, দেখলেন আপনি একটি কাতারের অর্থাৎ সবচেয়ে পেছনের কাতারে আপনার একা দাঁড়িয়ে, তখন আপনাকে কি করতে হবে? ছোটবেলা থেকে যেটা আমার বাবাদের কাছ থেকে শিখেছি, তখন সামনের থেকে একজনকে টেনে আপনি পেছনে নিয়ে আসবেন।
ধরেন সামনে যতগুলো নামাজের মানে জামাতের সারি থাকবে, সেখান থেকে আপনি যাকে পারবেন পেছনে টান দিয়ে নিয়ে এসে আপনার পাশে একটা জামাত তৈরি করবেন। তো আমার ধারণা, যখন আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঈদের নামাজ পড়ছিলেন, তিনি একটি নামাজের কাতারে দাঁড়িয়েছিলেন। তখন যিনি খতিব বা যিনি ইমাম, তিনি আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে সামনে আসার আমন্ত্রণ জানান, কারণ সহকারী ইমাম তখন ইমামের ঠিক একটু পেছনে একা দাঁড়িয়ে। তো এই জামাতটাকে বা এই কি বলবো, এই যে নামাজের যে কাতারটাকে পূরণ করার ক্ষেত্রে আরেকজনের প্রয়োজন হয়। যখন পেছন থেকে উপদেষ্টাকে ডাকা হয়, তখন তার প্রশাসক তাকে সামনে আসতে বলেন। আমরা দেখি যে আসিফ নিজের ইচ্ছায় এই লাইনটিতে আসেন নাই, তাকে ইমাম সাহেব ডাকেন, সহকারী ইমাম ডাকেন এবং প্রশাসক তাকে সামনে যেতে বলেন। এটা নামাজের একটা কি বলবো যে মানে সিস্টেম, যে এরকম যে এককভাবে জামাত হবে না, কেবল ইমাম একা দাঁড়াতে পারবেন, মুক্তাদি বা কোনো মুসল্লি একা দাঁড়াবেন না। সেক্ষেত্রে কাউকে পেছনে টেনে আনা অথবা সামনে থেকে মানে পেছন থেকে সামনে আনা, এটা হলো নামাজের একটা শিষ্টাচার বা সৌন্দর্য, বা এটা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশনা। তো এই ক্ষেত্রে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া অনেকে এটাকে নিয়ে অনেক আগডুম বাগডুম সাজিয়ে প্রচার করছে, এবং যে ফ্রেমিংটি করা হয়েছে এক সাইড থেকে দেখা গেছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া একা এক পাশে দাঁড়িয়ে আছেন। আসলে তিনি একা ছিলেন না, তার আরেক পাশে যে পাশটা ক্যামেরার ভিডিওতে দেখা যায়নি, সেখানে সহকারী ইমাম সাহেব দাঁড়িয়েছেন। আসলে আমাদেরকে কুতর্ক বন্ধ করতে হবে। এই রাষ্ট্রটা গত 15-16 বছরে একটা ভয়াবহ সময় পার করেছে। রাষ্ট্রের সকল সিস্টেম ভেঙে পড়েছে, একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আমাদের সকল সিস্টেম ভেঙে গেছে। এটাকে সাজাতে হলে প্রফেসর ইউনূসকে অবশ্যই আমাদের সহযোগিতা করতে হবে। আমাদের উপদেষ্টাদের আমরা বিতর্কিত করার জন্য এমন তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে আলোচনা করছি, যাতে করে বাংলাদেশের অনেক ভদ্র ফ্যামিলির বা অনেক মেধাবী তরুণরা রাজনীতিতে আসতে চাইবেন। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশে কি ঘটবে? বিএনপি ভয় দেখাচ্ছে ডক্টর ইউনূস সরকারকে, আমাদেরকে। তো দর্শক, এই ভয় দেখাতে যে ঘটনা কিন্তু ফাঁস হয়ে গেছে। বিএনপি বলছে, বিএনপি তাদের নেতারাও বলছে, বিদেশি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে বলছে, এবং বিএনপির যে ইউটিউবাররা তারাও প্রচার করছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে অশান্তি সৃষ্টি হবে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হবে। আচ্ছা, আমার প্রশ্ন, ডিসেম্বর নির্বাচন হলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে কে? আওয়ামী লীগ তো করবে না, কারণ আওয়ামী লীগ তো নির্বাচন চায়, আর আওয়ামী লীগ তো এখন পালাতক। তাহলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে কে? বিএনপি সৃষ্টি করবে। তাহলে ঘটনা তো ফাঁস হয়ে গেল, ডিসেম্বরে নির্বাচন হবে না। এরপরে দেশে যত নাশকতা করবে সব কিছুর জন্য দায়ী থাকবে বিএনপি, এবং বিএনপিকে ধরা হবে। আমরা ধরে ধরে প্রমাণ করবো যেগুলোর সাথে বিএনপি জড়িত। বিএনপি পরিকল্পিত নাশকতা করতে পারে, এই হুমকি দিচ্ছে। অতএব আমাদের সতর্ক থাকতে হবে বিএনপির সম্ভাব্য নাশকতার বিরুদ্ধে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিতিশীলতার আশঙ্কা বিএনপির। ডক্টর মঈন খানের কথা বলছে। তাহলে অস্থিতিশীলতা কে সৃষ্টি করবে? বিএনপি অস্থিতিশীলতা সৃষ্টি করবে। আমরা বিএনপির অস্থিতিশীলতা মোকাবেলা করবো, বিএনপিকে ঠেকিয়ে দিব। বিএনপি আন্দোলনের হুমকি দেয়, হাসি পায়। কিসের আন্দোলন করবে? ঈদের পর? কবে? ডিসেম্বরের পর যে ঈদ আসবে সেই ঈদের পর আন্দোলন করবেন, তারপরে বলবেন তারপর ঈদে বলে দেবো কোন ঈদের পর। কিচ্ছু করতে পারবেন না। হাসিনার আমলে সকাল সন্ধ্যা এইসব কথা বলতেন, চারানার ক্ষতি হাসিনা করতে পারেনি আপনারা। নির্বাচন বিলম্বিত হলে অস্থিতিশীলতার আশঙ্কা করছে জাতীয়তাবাদী দল বিএনপি। এজন্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে দেন দরবার চালাচ্ছে দলটি। রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের বরাদ দেওয়া হয়েছে। এর মানে এই যে অস্থিতিশীলতা আশঙ্কা করছে, এটা বিএনপি করবে, তারা ভয় দেখাচ্ছে, থ্রেট দিচ্ছে। রাষ্ট্রকে অস্থিতিশীল করার থ্রেট যারা দেয়, এদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে গ্রেপ্তার করা দরকার। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে অস্থিতিশীলতা এবং জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেওয়ার ব্যাপারে সতর্ক করছে। দেশটির বর্তমান সরকার প্রধান নির্বাচন 2026 সালে করাতে পারে বলে মন্তব্যের পর দলটির পক্ষ থেকে এমন বার্তা দেওয়া হয়। 26 সালেও নির্বাচন হবে না। দেশে আবার আমরা জাতীয় সরকার গ্রহণ করবো। নির্বাচন হবে 2029 সালের মার্চের মধ্যে। সেটা হতে পারে 2028 সালের ডিসেম্বরে, অথবা 2029 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যে। এটাই হচ্ছে বিএনপির যে এই কথিত সংবিধান বর্তমানে যেটা আছে বলে তারা দাবি করে, যদিও আমরা ওইসব সংবিধানে লাথি মারি, সেই সংবিধানের নিয়ম। তো দর্শক, এই যে কথাটা বিএনপির, অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে, জনগণের মধ্যে ক্ষোভ দেখা দেয়। জনগণ নির্বাচন চায় না, জনগণ ডক্টর ইউনূসের পক্ষে গণজোয়ার। জনগণ বলছে যে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাক। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর অভ্যুত্থানে অংশ নেওয়াদের পূর্ণ সমর্থনে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত বছর আগস্ট মাস থেকে দক্ষিণ এশিয়ার 173 মিলিয়ন জনসংখ্যার দেশ বাংলাদেশ পরিচালনা করছে সরকার। তখন থেকে দেশের সব খাতে সংস্কারের দাবি জানিয়ে আসছে ছাত্র জনতা। এই দাবির মুখে অন্তর্বর্তীকালীন সরকারও সংস্কার মনোযোগী। কিন্তু দেশের দুটি বৃহত্তম দল শেখ হাসিনার আওয়ামী লীগ এবং প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উভয় গত বছর থেকে দ্রুত নির্বাচন চেয়ে আসছে। সম্প্রতি ডক্টর ইউনূস এক বক্তৃতায় বলেছেন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে। দেখেন, এখানে এই রয়টার্সের এই রিপোর্টটা কিন্তু চমৎকার। এর মানে এবছরের মধ্যে বা দ্রুত নির্বাচন কারা কারা চায়? দুইটা দল কারা? আওয়ামী লীগ এবং বিএনপি। তাহলে আওয়ামী লীগও চায়। এখন জনগণ কি মনে করেন? আওয়ামী লীগও চায়, বিএনপিও চায়। তাহলে বিএনপি আওয়ামী লীগকে যে এক প্যাকেট করতে হবে, কোনো সন্দেহ আছে? রয়টার্সের এই রিপোর্টে ঘটনা ফাঁস হয়ে গেছে। এই দুই দলই চায়, অন্য কেউ চায় না। এ মাসের শুরুতে ছাত্র নেতা এবং এ মাস বলতে মার্চ মাস ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পুলিশিং এবং আইনশৃঙ্খলা এখনো পুরোপুরি পুনরুদ্ধার করা যায়নি, তাই এবছর নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে।
কিন্তু বিএনপি চলতি বছর এই গণতন্ত্রে ফিরে আসতে চায়। দলের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটির সদস্য এবং সাবেক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী আব্দুল মঈন খান রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সব বলেছেন। অন্তর্বর্তী সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের বোঝানোর চেষ্টা করবো যে তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়া এবং সম্মানজনকভাবে পদত্যাগ করা। না, সম্মানজনকভাবে পদত্যাগ করে কারা আসবে? আপনারা, মামুরে আবদার। জনগণ চাইলে ডক্টর ইউনূস সরকার থাকবে, যতদিন চাইবে ততদিনই থাকবে। মঈন খান বলেন, সাধারণত ডিসেম্বরে তফসিল ঘোষণার বিষয়টি সবাই মেনে নিয়েছে, ডিসেম্বরের পরে পরিস্থিতি আরো জটিল হবে। কে জটিল করবে? আপনারা আওয়ামী লীগ জটিল করবেন? আওয়ামী লীগ কি মাঠটা খেয়েছে দেখেছেন না? ওয়াশিংটন ডিসিতে কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, সেখানে তিনি বাংলাদেশ নিয়ে আলোচনা করার জন্য মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠক করতে চাইছেন। এর মানে দ্রুত নির্বাচনের জন্য বিএনপি এখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে, বিদেশিদের কাছে অনুরোধ করছে। যেরকম সজীব ওয়াজেদ জয় তার বাপ মোদীকে বলেছে যে বাংলাদেশে যেন দ্রুত নির্বাচন হয়, আপনি সেই ব্যবস্থা করেন। এখন বিএনপি নতুন বাপ খুঁজছে, তাদের কাছে বলতে যাচ্ছে যে আব্বা, আমাদেরকে একটা তাড়াতাড়ি নির্বাচনের আয়োজন করে দেন। আমাদের বাংলাদেশের জনগণ যাকে মানে ডক্টর ইউনূস, তিনি এবং বাংলাদেশের জনগণ দ্রুত নির্বাচন চায় না, আব্বা আপনি করে দেন। তো বিএনপি নতুন বাপ খুঁজতে এখন আমেরিকার কাছে ধারণা দিচ্ছে। বাংলাদেশের জনগণ কোনো বাপ দুচে না। যদি হতো তাহলে 5 আগস্টে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন হতো না। মঈন খান হলেন প্রথম সিনিয়র বিএনপি নেতা যিনি এবছর নির্বাচন না হলে কঠিন পরিস্থিতির হুঁশিয়ারি দেন। না, এটা বিএনপি সকাল সন্ধ্যা এই হুঁশিয়ারি দেয় এবং এই না হলে এই হবে, এই হুঁশিয়ারি বিএনপি 2010 সাল থেকে দেয়। ওগুলো শুনতে শুনতে আমরা বিরক্ত, এগুলোকে আমরা চালানোর দাম দিই না। তিনি বলেন, বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ থাকবে, এর অর্থ হলো কিছু অস্থিরতা হতে পারে, সামনে তারা অঘটন ঘটাবে সেটা বলছে। তিনি আরো বলেন, এখনো কোনো জোটের অংশ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা বিএনপি নেই, তবে নির্বাচিত হয়ে গেলে তারা ছাত্র নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি সহ অন্য দলের সাথে কাজ করার জন্য মুক্ত থাকবে। মঈন খান নির্বাচনের পর গণতন্ত্রের পক্ষে যারা আছেন তাদের সকলকে নিয়ে আমরা সরকার গঠন করতে পারলে খুশি হব। আপনাদের নির্বাচনে জিততেই পারবেন না, কিসের সরকার গঠন করবেন? আর যদি জিতেও বাই চান্স যদি জিতেও, বিএনপির সাথে জাতীয় সরকারে কেউ যাবে না। আপনি লিখে রাখেন, কেউ যাবে না। আর তখন বিএনপি সরকার গঠন করলে 2 বছরও আমরা টিকতে দেব না। অতএব দর্শক, এই রয়টার্সের রিপোর্ট গুরুত্বপূর্ণ। আমরা এজন্য আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন রিপোর্ট আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাই। এর কারণ হচ্ছে, দেখেন এখানে কত সুন্দরভাবে উঠে এসেছে আওয়ামী লীগ বিএনপি 2 দল দ্রুত নির্বাচন যায় এবছরের মধ্যে। তা আওয়ামী লীগ যা চায়, বিএনপি তা চাইলে আমরা সেটা কিভাবে দেখবো? আপনারা তো বুঝেন। আবার হুমকি দেয়। অতএব আমাদের সতর্ক থাকতে হবে, বিএনপি সবসময় নজরে রাখতে হবে।